হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। সীমান্ত হত্যা বন্ধে বিজিবির নতুন প্রটোকল। সীমান্তে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকে আজ নতুন একটি সুরক্ষা প্রটোকল নিয়ে আলোচনা হয়েছে। সাধারণ নাগরিকদের জন্য এই চুক্তিতে কি কি সুবিধা থাকছে যা আগে কখনো। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা আজ মোবাইল অপারেটরদের জন্য নতুন ফ্লোর প্রাইস নির্ধারণের প্রস্তাব করেছে। গ্রাহকদের পকেট থেকে প্রতি মিনিটে কত টাকা বাড়তি কাটাবে তা নিয়ে চলছে বিশ্লেষণ। রোহিঙ্গাদের রাখাইনে ফিরিয়ে নিতে চীন আজ বাংলাদেশ ও মায়ানমারের সঙ্গে একটি ত্রিপক্ষীয় রূপরেখা শেয়ার করেছে। এই ফর্মুলায় নিরাপত্তা নিশ্চিত করা গ্যারান্টি কতটা আছে তা খতিয়ে দেখা হচ্ছে। পাসপোর্ট প্রিন্টিংয়ে কারিগরি ত্রুটির কারণে সৃষ্ট জট নিরসনে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ ঘোষণা দিয়েছে। নতুন আবেদনকারীরা কবে হাতে পাবেন কাঙ্ক্ষিত পাসপোর্ট। চালের বাজারে বিশেষ অভিযান, বড় 3 গুদামে সিলগালা। কৃত্রিম সংকট তৈরির অভিযোগে আজ উত্তরবঙ্গে 3টি বড় অটো রাইস মিলে হানা দিয়েছে প্রশাসন। উদ্ধার হওয়া চালের পরিমাণ জানলে আপনি চমকে উঠবেন। ভোটারদের অংশগ্রহণ বাড়াতে নির্বাচন কমিশন আজ একটি অত্যাধুনিক অ্যাপের ডেমো প্রদর্শন করেছে। প্রবাসীদের দীর্ঘদিনের দাবি কি এবার পূরণ হতে যাচ্ছে? বিস্তারিত আসছে। উত্তর সীমান্তে সম্প্রতি বেশ কিছু ড্রোন দেখার খবর আজ প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে। দেশের আকাশসীমা লঙ্ঘনের এই ঘটনায় আন্তর্দেশীয় কোনো সংঘাতের ঝুঁকি আছে কিনা তা উদ্বেগের বিষয়। রোহিঙ্গাদের ফেরাতে মায়ানমারের সঙ্গে নতুন চুক্তি। আজ সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় এক গোপন বৈঠকের শেষে এক কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন বড় একটা চুক্তির, তবে প্রত্যাবর্তনের শর্তগুলো কি কি তা এখনো ধোঁয়াশা। বিতর্কিত আইনটি বাতিলের পর মত প্রকাশের স্বাধীনতার দিকে সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিতে সরকার কাজ করছে বললেন তথ্যমন্ত্রী। গণমাধ্যম মালিকদের সঙ্গে আলোচনা করে সাংবাদিকদের জন্য ওয়েজ বোর্ড ও নির্দিষ্ট বেতন কাঠামো নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, যখন এটি নিশ্চিত করতে পারবো তখনই আপনাদের সম্মানজনক স্যালারি অর্থাৎ বেতন এবং মর্যাদা আমরা নিশ্চিত করতে পারবো। বুধবার রাজধানী বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে ফটো সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এক কথা বলেন। মন্ত্রী বলেন, গণমাধ্যম যদি একটা শিল্প জগৎ হয়ে থাকে তাহলে এই শিল্পকে অবশ্যই তার নিয়োগ পদ্ধতিটা হতে হবে আইন অনুযায়ী। যিনি ইনভেস্ট করবেন তার ইনভেস্টমেন্টকে পাহারা দেওয়া বা লাভজনক করার দায়িত্ব যেমন তার, তেমনি সেখানে কর্মীদের অধিকার নিশ্চিত করা জরুরি। আমরা ধীরে ধীরে একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছাবো। সভায় তিনি ফটো সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের ওপর গুরুত্ব আরোপ করেন। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন, একজন সাংবাদিকের কলম এবং ফটো সাংবাদিকদের একটি ক্যামেরায় ছিল পেশাগত দায়িত্ব পালনের উপকরণ, কিন্তু আজকের প্রযুক্তির বিবর্তনে একটি ডিভাইস এখন একটি টেলিভিশন, রেডিও ক্যামেরা এবং কম্পিউটারের কাজ করছে। এই গতির সঙ্গে তাল মিলিয়ে ফটো সাংবাদিকদের দক্ষ হতে। এদিকে চট্টগ্রামে পৌঁছেছে 60,000 টন ডিজেল, এ মাসে আসছে আরও 2.5 লাখ টন। দেশে জ্বালানি সরবরাহ স্বস্তি ফেরাতে চট্টগ্রাম বন্দরে 60,000 টন ডিজেলবাহী 2টি জাহাজ পৌঁছেছে। মঙ্গলবার রাতে জাহাজ 2টি বন্দরের আউটার অ্যাঙ্করেজে নোঙর করে। বন্দর সূত্র জানায়, টমি দামিনী ও লুসিয়া সোসিল নামের ট্যাঙ্কার 2টি 18 এপ্রিলের মধ্যে পতিঙ্গার ডলফিল জেটিতে ভাড়ার কথা রয়েছে। প্রতিটি জাহাজে থেকে ডিজেল খালাস করতে প্রায় 2 দিন সময় লাগতে পারে। ইরানে সংযুক্ত এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রভাব এবং উৎপাদন কমে যাওয়ায় বাজারে যে চাপ সৃষ্টি হয়েছিল, এই চালান তা কিছুটা লাঘব করবে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশে বছরে প্রায় 70 লাখ টন জ্বালানির চাহিদা রয়েছে, যার মধ্যে প্রতি মাসে গড়ে 5.5 থেকে 6 লাখ টন প্রয়োজন হয়। এর বড় অংশই আমদানির মাধ্যমে পূরণ করা হয়। বিশেষ করে ডিজেলের চাহিদা সবচেয়ে বেশি। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছে, আরও বেশ কয়েকটি জ্বালানি তেলের চালান ইতিমধ্যে পথে রয়েছে। সংস্থাটির মহাব্যবস্থাপক মোহাম্মদ মোরশেদ হাসান আজাদ বলেন, 18 এপ্রিলের মধ্যে আরও 2টি জাহাজে করে অতিরিক্ত 60,000 টন ডিজেল দেশে পৌঁছাবে। তিনি আশ্বস্ত করে বলেন, জ্বালানি সরবরাহ নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই। চলমান চালানগুলো দিয়ে বর্তমান চাহিদা পূরণ সম্ভব হবে। এদিকে আমরাই ডেকে ডেকে নিজেদের সর্বনাশে ডেকে এনেছিলাম বলেন সংসদের স্পিকার। জাতীয় সংসদে টিপাই মুখ বাদকে নিজেদের সর্বনাশ হিসেবে উল্লেখ করেছেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। বুধবার সংসদের প্রশ্নোত্তর পর্বে সিলেট 3 আসনের সংসদের সদস্য আব্দুল মালিকের এক সম্পূরক প্রশ্নের জবাবের পর এ মন্তব্য করেন তিনি। স্পিকার বলেন, পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমরা কিঞ্চিত অভিজ্ঞতা রয়েছে।
ভারতের মণিপুরে বরাক নদীর ওপর প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ প্রকল্পটি বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাজের অনুরোধেই শুরু হয়েছিল। আমরা ডেকে ডেকে নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম। এর আগে প্রশ্নের উত্তরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু জানান, টিপাইমুখ বাঁধের বিষয়টি তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবেন, যাতে ভবিষ্যতে সম্ভাব্য সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায়। জবাবে মন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে তিনি আশ্বাস দেন, ভবিষ্যতে এ ধরনের সমস্যার প্রভাব কমাতে সরকার ব্যবস্থা নেবে। এদিকে এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন একেবারেই গুজব বললেন রুমিন ফারহানা। বিএনপি থেকে বহিষ্কারের পর নতুন দলে যোগ দেওয়ার গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলে বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপিতে যোগ দেওয়ার যে আলোচনা চলছে তা একেবারেই গুজব এবং এর সঙ্গে ন্যূনতম কোনো সত্যতা নেই। রুমিন ফারহানা জানান, বিএনপি থেকে বহিষ্কারের পর বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি বলেন, এনসিপির পক্ষ থেকেও তাকে দলে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে সেই প্রস্তাবে সাড়া দেননি তিনি। সাক্ষাৎকার তিনি আরও উল্লেখ করেন, এনসিপি নেতারা তাকে দলে যোগ দিয়ে একই সঙ্গে কাজ করার আহ্বান জানালেও তিনি বিষয়টি গুরুত্ব দেননি এবং আলোচনাও এগিয়ে নেননি। বিএনপি থেকে বহিষ্কারের পর তাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা তৈরি হলেও এই বক্তব্যের মাধ্যমে সেসব গুঞ্জনের অবসান ঘটানোর চেষ্টা করেছেন তিনি। এদিকে খুলনায় মবের চাপে পদত্যাগের অভিযোগে চিকিৎসকদের মানববন্ধন ও কর্মবিরতির হুঁশিয়ারি। খুলনায় দাতব্য প্রতিষ্ঠান বিএনএসসি চক্ষু হাসপাতালের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান পদ থেকে মব সৃষ্টির মাধ্যমে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ রফিকুল হককে পদত্যাগে বাধ্য করার অভিযোগে মানববন্ধন করেছেন চিকিৎসকেরা। সেই সভা থেকে আরও জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হলে খুলনার চিকিৎসকেরা একযোগে জরুরি সেবা ছাড়া কর্মবিরতি পালন করবেন। পরবর্তী সময়ে সারা দেশে ঘটনার প্রতিবাদে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও